আজ পাঠ করব অমৃতা ব্যানার্জির লেখা একটি রম্য রচনা জন্মান্তর। বুঝলে গিন্নি, আমার নাম রঞ্জন রেখে বাবা ঠিক করেননি। তা কী রাখা উচিত ছিল? এমন নাম যাতে শক্তি, ক্ষমতা, প্রতিপত্তির পরিচয় পাওয়া যায়। যেমন রং বাহাদুর, সারাদিন যা রঙ্গ দেখাও, তাতে রং নামটা মন্দ নয়। কিন্তু টিকটিকি দেখলে কানের পাশে যার হালুম হুলুম বাজে, তার নাম বাহাদুর। আহা, বাহাদুর কেন হবে? ওসব পাহাড়ি নাম নয়। আমার নাম হতো বেশ কন্দর্পনারায়ণ, রাজসিংহ, শক্তিমোহন, দেবীশঙ্কর, রাজাধিরাজ, উমাপতি। আহা, তা রাজামশাইয়ের এই বুড়ো বয়সে এসে নাম পরিবর্তনের শখ হলো কেন? তার থেকে ভালো বউ পরিবর্তন করো। সব ব্যাপারে তোমার এই ইয়ার্কির অভ্যাস ভালো নয়। যার শরীরে রাজরক্ত বইছে তার নামও তো রাজস্বিক হওয়া উচিত। কি, রাজরক্ত তোমার শরীরে? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা তো জমিদার ছিলেন। জমিদার? কোশমিন কালেও শুনিনি এই আজগুবি ইতিহাস। বিয়ের পরে তো শুনেছিলাম তোমার ঠাকুরদা পুজুরি বামুন ছিলেন। আরে, সে তো এইমাত্র কিছুকাল আগের কথা। তোমার ঠাকুরদা মাত্র কিছুকাল আগের লোক? হ্যাঁ, তার আগে আমরা অগণিত পুরুষ ধরে জমিদার ছিলাম। ঠাকুরদার সময় শয়তান লাঠিয়ালের ষড়যন্ত্রে আমাদের জমিদারি গেল। লাঠিয়াল হয়ে বসল জমিদার, আর ঠাকুরদা হলেন সর্বশান্ত। ভাগ্যিস ভট্টাচার্য ব্রাহ্মণ বলে গলায় পইতেছিল। কিছু পুজোর নিয়মও জানা ছিল, তাই পরিবার না খেতে পেয়ে মরেনি। লাঠিয়ালের ষড়যন্ত্রে জমিদার সর্বশান্ত? সারা জীবনে এমন গল্প শুনিনি। আজ বুঝলাম ইলিশের দামে তোমার ব্যাগে বাটা মাছ আসার রহস্য। তুমি কিন্তু কথা বদল করছো। আমি নিজের মধ্যে একটা রাজকীয় সত্তা অনুভব করছি। একটু আগে একটা বই পড়ছিলাম, সেই বইয়ে লেখা আছে আমরা যা মনে করি অনেকাংশে আমরা তাই হই। যেমন বিয়ের আগে তুমি ভেবেছিলে আমি তোমার দাসী, সারা জীবন তোমার সংসারের জন্য দাসীবৃত্তি করে যাব। কথা বাড়িও না আর। সন্ধ্যা হয়ে এলো প্রায়, হাঁটতে যাও। কিছু ভুলেও চপ সিঙ্গাড়ার দোকানের দিকে তাকাবে না। পরশু মাঝরাতে উঠে জোয়ানের আরক খাওয়ার পর ঘুমাতে পেরেছিলে। সেই নাটকের জন্য আমারও অর্ধেক ঘুম গেল। ঘুম চোখে সকালে উঠে এক সংসার কাজ করার সময় তো আর ঠাকুরদার লাঠিয়ালের বউ এসে সাহায্য করবেন না। অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী রঞ্জনবাবুর জীবন আক্ষরিক অর্থে সুখের। স্ত্রী অভয়া গৃহকর্মে নিপুণা। পুত্র অভিষেক একটি কলেজের গণিতের অধ্যাপক। কন্যা অন্তরা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে গবেষণা করছে। অভয়া দেবী চিরকালই অল্প বিস্তর দাপুটে, কিন্তু অবসর গ্রহণ করার পরে রঞ্জনবাবু অনুভব করছেন দাম্পত্যে সুদীর্ঘ 32 বছর পার করার পরও উনি সংসারে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারেননি। উপরি পাওনারূপে কিছুদিন আগে রক্তের কিছু উপাদানের অনুপাতে বিঘ্ন ধরা পড়েছে। অতএব রঞ্জনবাবুর অবসর জীবন অভয়া দেবীর ছত্রছায়ায় সভয়ে অতিবাহিত হচ্ছে। সকাল 7:30। প্রত্যেকে দিনপঞ্জি অনুযায়ী নিজ নিজ কাজে ব্যস্ত। অভয়া দেবী জলখাবার তৈরি করছেন, অভিষেক ব্যায়াম করছে, অন্তরা সঙ্গীত চর্চা করছে। শোয়ার ঘর থেকে বেরিয়ে এলেন রঞ্জনবাবুর হঠাৎ প্রবেশের ফলে অন্তরার তানপুরার টান কেটে গেল। অভিষেক পুশ আপ করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। অভয়া দেবী শক্ত হাতে খুন্তি ধরে চোয়াল শক্ত করে রঞ্জনবাবুর দিকে তাকিয়ে আছেন। রঞ্জনবাবুর পরিধানে তসরের পাঞ্জাবি, ময়ূরপুচ্ছ ধুতি, গলায় সোনার চেন, হাতে লাঠি। মনে হচ্ছে সকলে খুব ব্যস্ত। এত ব্যস্ত যে নিজের স্বামী ও পিতাকে প্রণাম করার কথা ভুলে গেছে সবাই। ব্যস্ত হবে না তা কি বসে খোল বাজাবে? সবার কাছে তো তোমার মতো রঙ্গ দেখানোর অঢেল সময় নেই। নিজের জিহ্বাকে বসে রাখো। আমি জমিদার মদনকান্ত ভট্টাচার্য। আজ্ঞে না, আপনার নাম মদনকান্ত নয়, নধরকান্তি হওয়া উচিত। শরীরের সামনে 3টে আস্ত কুমড়োর মাপের ভুঁড়ি জুড়েছ। এই চেহারায় তুমি বিয়ের পাঞ্জাবি পরেছ? আমার বাবা বিয়ের সময় পরিচিত এক কাকুর সাহায্যে বাংলাদেশ থেকেই পাঞ্জাবি আনিয়েছিলেন। বাবা স্মৃতি ভেবে এত বছর সামলে রেখেছি। তুমি বিশাল বপু এর মধ্যে ঢুকে একদিনে নষ্ট করে দিলে সব। বাবার কথা ভেবে অভয়া দেবী চোখের কোণে সামান্য জল।
জমিদার মদনকান্ত চাইলে এই রকম হাজারখানেক পাঞ্জাবি নিজের পায়ের কাছে আনিয়ে ফেলতে পারে। এর জন্য অশ্রুপাতের কোনো প্রয়োজন নেই। স্বর্ণবালা? স্বর্ণবালা? এত বছরে তো একজোড়া ব্রোঞ্জের বালাও গড়িয়ে দাওনি। বিয়ের গয়নাই তো এত বছর ধরে সব অনুষ্ঠানে পড়ছি। কেউ জিজ্ঞাসা করলে বলি বর আমার অতি পরোপকারী, সবাইকে দান করার পরে বউয়ের জন্য কিছু বাঁচে না। আচ্ছা, এই সমস্যা? ভট্টাচার্য বংশের কুলবধূর গহনার অভাব? এ যে আমাদের বংশের চূড়ান্ত অপমান। আজকেই সাকরাকে খবর দেওয়ার ব্যবস্থা করো। যত দ্রুত সম্ভব সিন্দুক ভর্তি গহনা যেন সে প্রস্তুত করে। সিন্দুক ভর্তি গহনা, হাজারখানেক পাঞ্জাবি, এইসব অবধারিত কাল রাতে মাটন বিরিয়ানি খাওয়ার ফল। বাবু, তোকে বলেছি না, যখন এই জাতীয় কোনো খাবার খাওয়ার ইচ্ছে হবে বোনকে নিয়ে বাইরে গিয়ে খেয়ে আসবি। এই পেট পাতলা লোকের সাংঘাতিক নোলা। মামুনি, বাবার জন্য সোডা ওয়াটার নিয়ে আয়। স্পর্ধা অতিক্রম করো না স্বর্ণবালা। আমার জন্য রাধা বল্লভী আর ক্ষীর বানিয়ে আনো। শরীরে যেন রক্তের জায়গায় চিনি শরবত বইছে। ট্রাইগ্লিসারাইড লেভেল দেখলে মনে হবে সারাদিন ঘিয়ের কারখানায় বসে থাকো। তারপরেও রাধা বল্লভী আর ক্ষীর খাওয়ার শখ। গৃহকর্তাকে খাদ্য নিয়ে অপমান করতে লজ্জা করছে না? তোমার মুখ দিয়ে যদি আর একটা শব্দ বেরোয় তাহলে আমি গৃহত্যাগী হব। বেশ ভালো, যাবে কত দূর? আগের বার ঝগড়া করে হাঁটতে বেরিয়ে সামনের গলিতে ষাঁড় দেখে ফেরত এসেছিলে। এবারের গন্তব্য কি দুটো গলি পেরিয়ে ভবেশে তেলে ভাজার দোকান? বেহায়া নারী, নিজের স্বামীর উদ্দেশ্যে এই জাতীয় লাঞ্ছনাপূর্ণ শব্দ প্রয়োগ করতে লজ্জা করছে না? আমার ঠাকুরদার জমিদার কন্দর্প নারায়ণের তেজের সামনে পড়লে তোমার উচিত শিক্ষা হতো। রান্নার ঠাকুর একবার রান্নায় কম হলুদ দিয়েছিল। ঠাকুরদা ভেবেছিলেন ঠাকুরমার পরিদর্শনে ত্রুটি, সেই কারণে উনি গৃহত্যাগী হয়ে বাগান বাড়িতে 1 মাস ছিলেন। ঠাকুরমার মুখ দর্শন করেননি। শেষে ঠাকুরমা পায়ে পড়ে ক্ষমা চাওয়ায় ঠাকুরদা ফেরত এসেছিলেন। কন্দর্প নারায়ণ নামটি শুনে যেন খটকা লাগলো অভয়া দেবীর। 2 দিন আগেও তো রঞ্জনবাবু এই নামটি বলেছিলেন। আরেকটি লক্ষণীয় বিষয়, 32 বছরের বিবাহিত জীবনে রঞ্জনবাবুর নিজের স্ত্রীর সম্মুখে এতক্ষণ টিকে থাকার সাহস হয়নি। মেয়ে অন্তরার বরাবর বাবার প্রতি অন্তরের টান একটু বেশি। সেও মাকে বলল, মা, জন্মান্তর কোনো নতুন ঘটনা নয়। বিশেষ কিছু মানুষের হঠাৎ একদিন পূর্বজন্মের কথা মনে পড়ে। বিজ্ঞানও এই বিষয় নিয়ে গবেষণা করছে। কিন্তু পুত্র অভিষেকের মধ্যে মায়ের সত্তা একটু বেশি বিরাজমান। সে চুপ করে থাকার পাত্র নয়। বাবা সকাল থেকে বাড়িতে কি নাটক শুরু করলে বলো তো? মায়ের সঙ্গেও একই ভাষায় কথা বলছো। এবার চুপ করো। আহাম্মক, পিতার সঙ্গে কথা বলার ভাষা তুমি ভুলে গেছো? তোমার আস্পর্ধা দেখে আমি হতবাক হচ্ছি। আমাদের পরিবারে এই জাতীয় বাচাল সন্তানকে খড়মপেটা করার রীতি আছে। খড়মপেটা শব্দটি শুনে অভিষেকও চুপ করে গেল। যে বাবা জীবনে একদিন আঙুল পর্যন্ত তোলেননি, তিনি আজ খড়মপেটা করার কথা বলছেন। মা অভয়া দেবীও চুপ করে দাঁড়িয়ে সব সহ্য করছেন। এর অর্থ রঞ্জনবাবুর মধ্যে অবধারিত কোনো পরিবর্তন ঘটেছে। অগত্যা গোটা পরিবার জমিদারবাবুর আধিপত্যের সামনে নতি স্বীকার করল। সকালে রাধাবল্লভী ক্ষীর, মধ্যাহ্নভোজে কচি পাঁঠার ঝোল, মাছের মাথার কালিয়া, মাঝে মাঝে চলল পদসেবা, তৈলমর্দন। বিকেলবেলা জমিদার মশাইয়ের শখ হলো জুড়ি গাড়ি চড়ে হাওয়া খেতে বেরোবেন। সকাল থেকে বাবার মধ্যে অনভিপ্রেত পরিবর্তন লক্ষ্য করে অভিষেক কলেজ যায়নি। কিন্তু সমস্যা হলো শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে বসে চোখ জুড়ানোর যুগে জুড়ি গাড়ির জোগাড় অসম্ভব। অগত্যা অভিষেক পাড়ার পরিচিত রিক্সা চালক লালটুকে খবর দিল। জমিদার মশাইকে রিক্সা দেখিয়ে বোঝানো হলো ইহা জুড়ি গাড়ির নতুন সংস্করণ, নাম রিক্সা গাড়ি। লালটুকে বোঝানো হলো সে যেন রিক্সা ফাঁকা রাস্তা দিয়ে মাঠের পাশ বরাবর ঘুরিয়ে আনে। একবিংশ শতাব্দীর জনবহুল এলাকায় প্রাচীন বাংলার জমিদারবাবুর আগমন দুর্মতি ডেকে আনতে পারে। জমিদারবাবু যাওয়ার আগে আদেশ করে গেলেন, সন্ধ্যায় গৃহে যেন জলসার আয়োজন করা হয়। বায়ু সেবন করে জমিদার মশাই গৃহে প্রত্যাবর্তন করেছেন। বসার ঘরটির বিজলি বাতি বন্ধ। মোমবাতি দিয়ে সমগ্র ঘর সাজানো হয়েছে। চারিদিক সুগন্ধি ধূপ, ধুনো, রজনীগন্ধা, গোলাপের গন্ধে মুখরিত। সুমধুর সঙ্গীতে ভেসে আসছে। এই সঙ্গীতের তালে গোলাপি রঙের ঘাগরা পরা এক নারী পায়ে ঘুঙুর বেঁধে নৃত্য পরিবেশন করছে। মুখ তার অর্ধেক আবৃত। প্রাণ ভরে সুমধুর সন্ধ্যা উপভোগ করছেন জমিদার মশাই।
সামনে রাখা রূপার গ্লাসে শরবত। জমিদার মশাই সেই শরবত এক চুমুক মুখে তুললেন। কিন্তু এ কি, গলার কাছে কিছু যেন আটকে আসছে। গিলতে পারছেন না শরবত, মনে হচ্ছে সব বমি হয়ে যাবে। কি ছিল এই গ্লাসে? সেই নিত্যরত রমণী তার দিকে এগিয়ে আসছে। সে কিছু বলতে চাইছে। হালকা করে জমিদার মশাইয়ের গালে হাত বুলিয়ে সেই নারী বলে, আমায় চিনতে পারছ জমিদার বাবু? কে কে তুমি? কম্পিত কণ্ঠে জমিদার বাবুর উত্তর, আমি রজনীবাই জমিদার বাবু। মনে পড়ছে আমায়? রোজ রাতে তুমি আমার কোঠায় আসতে। আমি কোনো রজনীবাইকে চিনি না। এই কথা তুমি অনেক কাল আগেও বলেছিলে জমিদার বাবু। আমার বিবাহের অঙ্গীকার দিয়ে তুমি কথা রাখোনি। সবার সামনে আমাকে অপরিচিতা বলে অস্বীকার করেছিলে। সেই অপমানে আমি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলাম। জন্মান্তর তোমার একার ঘটেনি জমিদার বাবু, আমারও ঘটেছে। আগের জন্মে তোমার জন্য আমি শেষ হয়েছিলাম, এই জন্মে তোমার পালা। ধীরে ধীরে এই শরবতের বিষ তোমার শরীরে প্রবেশ করবে। তোমার প্রতিটি অঙ্গ নিস্তেজ হয়ে আসবে। চিরনিদ্রায় ঢলে পড়বে তুমি। না, আমি কোনো জমিদার মদনকান্ত না। আমি রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন ব্যাংক কর্মী। আমার স্ত্রী শ্রীমতী অভয়া ভট্টাচার্য। স্ত্রীর রক্তচক্ষুর আকর্ষণে এ জীবনে আর অন্য কোনো নারীর দিকে তাকানোর ইচ্ছে হয়নি। আমায় মেরো না, আমি তোমায় চিনি না। সমগ্র ঘরে হাসির রোল। মুখের ঘোমটা তুলে ক্রমাগত হেসে চলেছে রঞ্জনবাবু শালিকা আরতি দেবী। ঘরের ভিতর থেকে বেরিয়ে এসেছেন অভয়া দেবী। একদিনে রাজা হওয়ার শখ পূর্ণ হলো? আমি তো সকালেই জানতাম, যখন দেখলাম ময়ূরপুচ্ছ ধুতির সঙ্গে হাওয়াই চপ্পল পরে বেরিয়ে এলে। তখনই বুঝলাম আজ বাড়িতে এক সুন্দর নাটক মঞ্চস্থ হতে চলেছে। সকালে কথায় যখন তোমার কাটতে পারলাম না, তখন বুঝলাম তোমায় পরাস্ত করতে আমাকেও পূর্বজন্মের দ্বারস্থ হতে হবে। তাই এই আয়োজন। চিন্তা করো না, তোমায় মরতে আমি দেব না। ওই গ্লাসে চিরতার জল ছিল। জমিদারি রসনা তৃপ্তির জন্য সারাদিন শরীরে যে বিষ ঢুকিয়েছ, তার জন্য এই আয়োজন। আরেকটি কথা, তুমি ঠিক বলেছ, আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। সেই পুরাকালে আমাদের প্রথম দেখা। তুমি ছিলে হিরণ্যকশিপু আর আমি নৃসিংহ অবতার। তাই ভবিষ্যতে সিংহারার দিকে তাকানোর আগে ভেবে নিও। সকলের অট্টহাসির মাঝে মুখ নিচু করে বসে আছেন বেচারা রঞ্জনবাবু। এই জীবনে অভয়া দেবীর সংসারে নির্ভয়ে আর বাঁচা হলো না। দেখা যাক পরজন্মে যদি ভাগ্যদেবী সুপ্রসন্ন হন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।